She is a fighter. She is a fighter. She is a fighter. শান, দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে ফাইটার, এখন ফাইটার বলতে আর বিজেপির মুখপাত্র যেভাবে অতীত ইতিহাস, আমি কথাটা কোট করলাম, অতীত ইতিহাস ফাইটার, এই সবটা শুনলে যেটা বোঝা যায় এই ফাইটটা হচ্ছে সব মিলিয়ে সেই সময়তে কমিউনিস্টদের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে, লাল ঝান্ডার বিরুদ্ধে। এখন স্বাভাবিকভাবেই বিজেপি সেখানে, শুধু বিজেপি কেন, আরএসএস, বিজেপি, এই কারণেই তো মমতা ব্যানার্জিকে মা দুর্গা বলেছে, আজকে খুল্লাম খুল্লা ফাইটার বলছে, তো স্বাভাবিক বিষয়, এ তো কোনো লুকানো প্রেম ছিল না। কিন্তু কথা হচ্ছে দেশের অর্থমন্ত্রী কাকে ফাইটার বলছেন পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে। আমি যদি রাজ্যের অর্থ ব্যবস্থার দিকে দেখি, 2011 সালে 1.5 লক্ষ কোটি টাকার ঋণ আজকে 2024 সালে 5.5 লক্ষ কোটি টাকার ঋণে এসে পৌঁছেছে। এর চাইতে বড় অসুবিধার জায়গায় কি দাঁড়াতে পারে? গোটা রাজ্য জুড়ে বেকারত্ব বাড়ছে, গোটা রাজ্য জুড়ে ক্লাবগুলোকে দান খয়রাতির জায়গা তৈরি হচ্ছে, কিন্তু সাধারণ বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের প্রশ্ন, সেই কর্মসংস্থানের প্রশ্নে কোনো দিশা এই রাজ্যের সরকার দেখাতে পারছেন না। দেখুন, কথা খুব ফাইটার প্রসঙ্গে শান, হ্যাঁ, ফাইটার প্রসঙ্গে সিপিএম এর বক্তব্য, ফাইটার প্রসঙ্গে অবশ্যই উনি ফাইটার। উনি ওই যে বলছিলেন না, বিজেপির থেকে রসদ গ্রহণ করেছেন, মাওবাদীদের থেকে রসদ গ্রহণ করেছেন, গ্রেটার কুচবিহারের থেকে রসদ গ্রহণ করেছেন, বিমল গুরুংয়ের থেকে রসদ গ্রহণ করেছেন, আরএসএস এর থেকে রসদ গ্রহণ করেছেন, করে একটা 34 বছরের বাম শাসনকে শেষ করেছেন। আমি খুব ভালো লাগলো আজকে দেশের অর্থমন্ত্রী, আজকে তিনি গ্লোরিফাই করার চেষ্টা করলেন কোন ইনস্টিটিউশনকে? জেএনইউকে। যে জেএনইউ সন্ত্রাসবাদীদের আখড়া, যে জেএনইউ থেকে সন্ত্রাসবাদী তৈরি হয়, যে জেএনইউতে লাল সন্ত্রাস তৈরি হয়ে গেছে, যে জেএনইউকে গুলি মারো সালুকো, যে জেএনইউতে বোম নিয়ে ঢুকে পড়বে, কার্যত উড়িয়ে দেবে, বিজেপি এত দেশদ্রোহিতার তকমা দিয়েছে, সেই জেএনইউকে আজকে গ্লোরিফাই করবার জন্য মমতা ব্যানার্জির উদাহরণ টেনে ধরতে হচ্ছে। উনি বললেন মমতা ব্যানার্জি কি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। আমি এখানে ডিফার করছি, তার কারণ আমি খুঁজছিলাম, আমি নাম দেখাবো না, এটা হচ্ছে সিটি কংগ্রেস এমপি, বোগাস পিএইচডি, বিদেশ থেকে তিনি পিএইচডি করে এসেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। সেটা আজকে আমাদের বিষয় না। দেখুন, আজকে আমাদের বিষয় খুব পরিষ্কার, উনি সত্যিই ফাইটার, আমরাও বিশ্বাস করি উনি ফাইটার। তাহলে এত দুর্নীতির অভিযোগ থাকবার পরেও, এত কিছু হওয়ার পরেও, যে গতকাল অনুব্রত মণ্ডল বেলটা পেয়ে গেছেন, এত কিছু হওয়ার পরেও একটা দলকে টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ফাইটার, বাইরে ফাইটার, ভিতরে সেটিং, যেভাবে থাকতে হয়, উনি তার প্রকৃষ্ট নিদর্শন। উনি সত্যিকারের ফাইটার, সবাইকে সাথে করে নিয়ে সিপিএম এর বিরুদ্ধে যে ফাইট, আরএসএস, কামতাপুরী, গ্রেটার কোচবিহার, অনন্ত মহারাজ, বিমল গুরুং, সবাইকে নিয়ে একটা জোট ঘোট তৈরি করে সিপিএম কে উচ্ছেদ করেছেন। আজকে বিজেপি ওনাকে ফাইটার বলছে, গোটা দেশের মানুষ শুনছেন, গোটা রাজ্যের মানুষ শুনছে। কৌশিক বাবু, আসবো সম্বিতের প্রতিক্রিয়া নেব। কৌশিক বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন। আমরা তার আগে শুনে নেব চন্দ্রিমা ভট্টাচার্যের নামও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এর প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন, অপরদিকে কুণাল ঘোষিবা কি বলেছেন, শোনাবো। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি একজন ফাইটার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এটা প্রশংসা করছেন বলে তার জন্যে বাংলার মানুষ প্রবঞ্চিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ ওঠাবেন না, এটা নয়। কিন্তু সুতরাং ওনার মনে হয়েছে উনি প্রশংসা করেছেন, ভালো করেছেন, আমার করেছেন, তা ভালো করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদ থেকে বিরত থাকব। আমরা কিন্তু এই বঞ্চনার প্রতিবাদ করেই যাব। কংগ্রেস কোনো বৈষম্য করছে না, কিন্তু পশ্চিমবঙ্গে হেরেছে বলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে রাখা, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে রাখা, মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবে। মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবেন, বাংলার বকেয়া কই, আমার 100 দিনের টাকা কই, আমার টাকা তো মমতা দিয়ে দিয়েছেন, কেন্দ্রের যে দেয়ার কথা সেই টাকাটা কোথায়? সম্বিত, বঞ্চনা নিয়ে পুরো বিষয়ে প্রশ্ন তোলা হয় এবং তারপরে ফাইটারের প্রসঙ্গ নির্মলা সীতারামনের মুখ থেকে বেরিয়ে আসে। যদিও উনি 1947-এর প্রসঙ্গ তুলেছেন বাংলার বর্তমান শিল্পায়নের অবস্থা প্রসঙ্গ নিয়ে। সম্বিত, অ্যাবসলিউটলি শিলাদি, তো আমাদেরকে নির্মলা সীতারামনের বক্তব্যের পুরো কনটেক্সটটা বুঝতে হবে যে কেন তিনি এই কথা বললেন, এবং তার মাঝে তিনি ফাইটার এ কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটার। তিনি অ্যাকচুয়ালি যেটা করতে চেষ্টা করেছেন সেটা সৌগত রায়কে তার নিজের অস্ত্রেই ভোঁতা করার চেষ্টা করেছেন তিনি।
সৌগতরা অভিযোগ করেছিলেন যে মনমোহন সিং হতে পারবেন না সীতারামন, কারণ মনমোহন সিং হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, বা চিদম্বরম হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, মনমোহন সিং অক্সফোর্ড থেকে পড়ে এসেছেন। তো এখানে নির্মলা সীতারামন যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, এবং তিনি এটাও বলেছেন যে সৌগত রায় তো একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তাকে মেল শভিনিস্ট বলেছেন তার একই বক্তৃতায়। সেটা সূত্রে তিনি মূলত সৌগত রায়কেই আক্রমণ করেছেন। এবার তিনি সেটা বলার মাঝখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াকু নেত্রী বলছেন, সেটা সর্বজন বিদিত, মানে সেটা আমার মনে হয় না বিপক্ষ প্রতিপক্ষ কেউই এটা অস্বীকার করতে পারবে। এখনকার দুর্নীতির প্রশ্ন ইত্যাদি ইত্যাদি সেটা তো অবশ্যই এটা অন্য বিষয়, কিন্তু এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি যেটা বললে খুব ইম্পর্টেন্ট, সেই একই স্পিচে তিনি আবার বলছেন যে বিরিফ অফ আইডিয়াস কেউ নয়, কারো কাছে আইডিয়া কম নয়, কিন্তু যখন স্বাধীনতার সময় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন পশ্চিমবঙ্গে প্রায় 47% ছিল, সেটা নেমে এসছে প্রায় 3.5%। এফডিআই 1% কম আসে পশ্চিমবঙ্গে। এইসব কথাও তিনি বলেছেন এবং তিনি চ্যালেঞ্জও করেছেন যে আমি শ্বেতপত্র প্রকাশ করতে রাজি আছি। কাজেই আমার মনে হয় যে পুরো কনটেক্সটে যদি আমরা বিষয়টা দেখি, তাহলে নির্মলা সীতারামন কিন্তু খুব একটা আপ্লুত হয়ে প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নয়, তিনি নিজেকে ডিফেন্ড করার জন্য করেছেন। আরো ইম্পর্টেন্ট যেটা সায়ন বলছিল যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই প্রথম কোনো একজন বিজেপি নেত্রী, তিনি একটা অবশ্যই নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, কিন্তু তিনি একটা রাজনৈতিক ভাষণ দিয়েছেন এবং জেএনইউ কে প্রোটেক্ট করার চেষ্টা দাবি করেছেন যে তিনি জেএনইউ থেকে, অবশ্যই তিনি এবং এস জয়শঙ্কর দুজন কেন্দ্রীয় মন্ত্রী তারা জেএনইউ থেকে, জেএনইউতে পড়ার জন্য তারা গর্বিত, সেইটা তিনি এক কথায় প্রকাশ করেছেন। তো সেইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট পলিটিক্যালি যে বিজেপির কোনো নেতা নেত্রী অন্তত মানে পার্লামেন্টের ভেতরে বাইরে কখনো এইটা নিয়ে দাবি করেননি যে জেএনইউ খুব ভালো। তো এক্ষেত্রে বিজেপি নেতাদের খানিকটা অস্বস্তিতে পড়ার কথা। সম্বিত আমাদের সঙ্গে থাকো। কৌশিকবাবু পরপর বক্তব্য আমি জানি আসবো, খালি একটুখানি দর্শকদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা ঠিক এই প্রসঙ্গ নিয়ে আপনাদের মতামত চেয়েছিলাম, আপনাদের মতামত আমরা পেয়েছি। রোজই আপনাদের নানান বক্তব্য আমাদের সামনে উঠে আসে এবং সেই পোল যা আমরা করেছিলাম তাতে কিন্তু আমরা এই প্রসঙ্গ তুলে ধরেছিলাম। নির্মলা সীতারামনের ফাইটার মন্তব্য কিন্তু বঞ্চনার যে অভিযোগ তোলা হচ্ছে, সেই টাকা কি আদৌ পাওয়া যাবে, এই প্রসঙ্গে কিন্তু প্রচুর মতামত আপনাদের ইতিমধ্যে এসেছে। যে পোল আমরা করেছিলাম তাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কৌশিকবাবু পর কিন্তু বক্তব্য উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, আমার পাশে বসে থাকা বাম প্রতিনিধি যে কথাটা বললেন আমাকে একটুখানি বলতে দেবেন, কারণ আমি এতক্ষণ শুনছিলাম। সাইবাড়ি থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে 54,000 কংগ্রেস কর্মী খুন করা থেকে শুরু করে এই কয়েকদিন আগে 21শে জুলাই আমরা যখন কাঁদতে কাঁদতে 13 জন বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছিলাম, আমরা বামফ্রন্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শূন্য করে ছেড়েছি। তারা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে এবং বামফ্রন্টের একজনও কর্মী, ভালো করে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেসের একজন কর্মীও যতদিন বেঁচে থাকবেন, পশ্চিমবঙ্গকে বাম মুক্ত করার কাজ থেকে আমরা কখনো বিরত হব না। এবং এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ফাইটিং স্পিরিট হচ্ছে যখন আমরা, এবং আমি নিশ্চিত আমার এখানে প্যানেলের বাঁদিকে যারা বসে আছেন তারা দুজনেও স্বীকার করবেন, কারণ তখন সজলও কংগ্রেস করতেন, আমরা এক সময় ভেবেছিলাম যে আমরা সিপিএমকে আর সরাতে পারবো না, জীবনে এই দুঃখটা নিয়ে আমাদের যেতে হবে। যে মানুষটি বামফ্রন্টের হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি দিয়েছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে উনি যে ফাইটার, এ ব্যাপারে পৃথিবীর কারোর কোনো সন্দেহ নেই। 2 নম্বর, 10 সেকেন্ড। আর চন্দনদা যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটার কিনা, সেটা আর একটা প্রমাণ হচ্ছে এইবারের লোকসভা নির্বাচনে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কিনা নরেন্দ্র মোদী, অমিত শাহজির বিরুদ্ধে লড়ে বিজেপিকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করতে পেরেছেন তার নিজের রাজ্যে, সেখানেও তিনি প্রমাণ করেছেন যে তিনি ফাইটার। আমি একটা কথা বলি, কৌশিকবাবুর কথা আমি শুনছিলাম, 54,000 কংগ্রেস কর্মী খুন সিপিএম এর হাতে, এটা তো স্বাভাবিক সত্যি ঘটনা, ঠিকই, এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আমরাও বলে এসেছি। কংগ্রেস থেকেই জন্ম তৃণমূল কংগ্রেসের, মানে যে খুন কংগ্রেসের হয়েছিল সেটা ওনার আত্মীয়ের খুন ছিল, আমাদের আত্মীয়ের খুন ছিল। আজকে সেই সিপিএমের সঙ্গে যখন টেবিল শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা ভাইপো বললে যাকে আপনাদের রাগ হয় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন আপনাদের মনে হয় না যে সীতারাম ইয়েচুরির সঙ্গে হাত মেলাচ্ছি, 54,000 কংগ্রেস কর্মী খুনের রক্ত আছে? কংগ্রেস তো আমার পূর্বসূরি ছিল, আপনাদের হিসেবে কংগ্রেস তো পূর্বসূরি ছিল। সেই কংগ্রেস কর্মীদের খুনিদের সাথে আপনারা কি করে আজকে টেবিল শেয়ার করলেন? এটা ঠিক যে সিপিএম মুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি।
আমরা সিপিএম বিরোধী ছেলে ছিলাম, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এর থেকে বোধহয় সিপিএম ভালো ছিল। দেখুন, আমি আপনার নাম তো পরিবর্তন হয়নি। প্রথম কথা হচ্ছে যে কাঁদতে কাঁদতে 21শে জুলাইতে পাগলু ডান্স হয়, এটা বাংলার মানুষ আমরা জানতাম না। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আজ অবধি প্রকাশিত হলো না, কিন্তু 21শে জুলাই কমিশনের যিনি মাথায় বসেছিলেন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি কিছুদিন আগে প্রয়াত হয়ে গেলেন। আমার দ্বিতীয় কথা, এক্স্যাক্টলি আমি তো এই পয়েন্টটাই বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, যে পশ্চিমবাংলাকে বামমুক্ত করবার জন্য কিছুটা বিজেপি, কিছুটা গ্রেটার কুচবিহার, কিছুটা বিমল গুরুং, কিছুটা মাওবাদী, এই সব কিছুকে একত্রিত করে ফাইটার স্পিরিট নিয়ে লড়াই করেছিলেন। আজকে বিজেপির নেত্রী, দেশের অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দলাত সার্টিফিকেট দিচ্ছেন। আপনি বলতেই পারেন জীবনের শেষ বিন্দুর অবধি আপনি বামমুক্ত করবার চেষ্টা করবেন। আসলে আপনাদের লড়াইটা যে বামেদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে খুব একটা নয়, কিছুটা দেখানোর জন্য হলো। চন্দনদা খালি আমি অ্যাড করব, প্লিজ চন্দনদা খালি অ্যাড করব, রাহুল গান্ধী প্রসঙ্গে পাল্টা কিন্তু গান্ধী আমি একটু চন্দনদা বলুন। যে শহীদদের স্মরণ করেছেন সেই শহীদদের নাম বলতে পারবেন? আমি ব্যানার ছেড়ে উঠে যাব, আমি ব্যানার ছেড়ে উঠে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।